সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। দর্শক, আজকে আলোচনার সুবিধার্থে সংবাদের কিছু শিরোনাম জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লা মহাসড়কেও আমরা দেখেছি বিক্ষোভ করেছে এবং যানজট তৈরি হয়েছে মহাসড়কে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জেলায় কিন্তু এই বিক্ষোভগুলো করেছে। আরেকটি সংবাদ হচ্ছে সড়ক দুর্ঘটনায় 2 গার্মেন্টস শ্রমিক নিহত এবং এর প্রতিবাদে সড়কে অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। পরে অবশ্য তুলে নিয়েছে তারা এই অবরোধ। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, একজনকে হত্যা, এটা গতকালের সংবাদ। এবং আরও বেশ কয়েকটি সংবাদ রয়েছে যেগুলো আসলে মন খারাপ করার মতোই, যেগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। এবং আমরা বেশ কিছু সংবাদ দেখেছি, যেমন ছিনতাইকারীর হাতে একজন ছাত্রদল নেতার নিহত হওয়ার খবর রয়েছে। জামাত নেতাদের সিরাজগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়া এবং টাকা অর্থ সব কিছু খুইয়ে ফেলার খবরও রয়েছে। সব কিছু মিলিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে আমাদের 3 জন অতিথি রয়েছেন। আমার বাইরে রয়েছেন জনাব আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। ডানে রয়েছে আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং বাঁয়ে রয়েছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক, বিএনপি। এবং রয়েছেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই আমি কিছু সংবাদের শিরোনাম বলছিলাম। আমি শুরু করতে চাই, আলোচনার বলটা তুলে দিতে চাই জনাব আবু হেনা রাজ্জাকি, আপনার মাধ্যমে শুরু করতে চাই। এবং শুরুটা আসলে একটি নেতিবাচক খবর, এবং আপনি দেখেছেন হয়তো বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা, সাধারণ মানুষ গত কয়েকদিন ধরেই, আজকে আমরা দেখেছি অনেক জায়গায় সাধারণ মানুষ নেমেছে এবং ধর্ষণের প্রতিবাদ, বিশেষ করে ধর্ষণের ঘটনাটি আসলে একেবারেই নতুন নয়। এর আগে আমরা দেখেছি যে এর আগেও একবার খুব ধর্ষণের বিদায়ী স্বৈরাচার শেখ হাসিনার সময়েও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়েছিল এবং সারা দেশেও আন্দোলন সংগ্রাম হয়েছিল। যুগে যুগে এই ধর্ষণগুলো কিন্তু ঘটেই চলেছে। আমার আপনার কাছে জানতে চাওয়া, আপনি একজন আইনজীবী, ধর্ষণের মামলাগুলো দ্রুততম সময়ে বিচারের দাবি তোলা হচ্ছে এবং গতকালকে দেখেছেন আইনমন্ত্রীও একটি বক্তব্য দিয়েছেন 90 দিনের ভেতরে করার বিষয়। আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টা আসলে দীর্ঘায়িত হয় এবং এই আইনি জটিলতায় ধর্ষকরা আমরা অনেক সময় দেখেছি যে শাস্তির আওতায় আসে না বা ফাঁক গলে বেরিয়ে যায়। এবং আমরা আজকে আরেকটি ঘটনা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছে একজন আইনজীবীকে সাধারণ মানুষ আজকে ধরে কিন্তু গণধোলাইয়ের মতো করে দিয়েছে। তো আমি ধর্ষককে ধরেছে, ধর্ষকের একজন আইনজীবী ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছে এমন একজন আইনজীবী, যদিও কোনো ধরনের মব জাস্টিস বা গণধোলাই বা গণপিটুনিতে আমরা বিশ্বাসী না, বা এটা কোনো মানে নিরেট অর্থে গণধোলাই কোনো নেতিবাচক কোনো কিছু নয়, এটি একটি খারাপ দিক। তা আমি আপনার কাছে জানতে চাই যে এই ধর্ষণের ঘটনাগুলো বারবার ঘটছে কি এই জন্য যে ধর্ষকরা পালিয়ে যাওয়ার সুযোগ থাকছে? ধন্যবাদ আপনাকে এবং আমার 2 জন সহ-আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, আপনি যে ধর্ষণের কথা বলেন, এটা একটা অপরাধ এবং এই অপরাধ আমি সাপোর্ট করব নো, বাট এই অপরাধ কিন্তু সমাজের সর্বত্র আছে, কম আর বেশি। সেটা বাংলাদেশে আছে, বহির্বিশ্ব আছে, কিন্তু এটা কাম্য নয়। নিশ্চয়ই। এখন আপনি যদি আমি গত 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত ধরি, তাতে কিন্তু নানান ধরনের অভিযোগ আমরা পাইছি। ধর্ষণেরটা পাইছি, ছিনতাই বাড়ছে, ডাকাতি হচ্ছে, সোনার দোকানে ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, সবই সন্দেহ নেই। কিন্তু আপনি আমার একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই যে কালচারটা এবং এই যে পার পেয়ে যাওয়ার কালচার, এর আগে যে 15 বছর টানা যে সরকারটা ছিল, আপনার কি মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ধর্ষণের সেঞ্চুরি করছিল? মানিক ধর্ষণের সেঞ্চুরি তো একদিনে হয় নাই, একদিনের ঘটনা না, 1 মাসের না, 2 মাসের না, 6 মাসেরও না,
সেঞ্চুরি পূরণ করেছে। তাহলে আপনি আমাকে বলেন, সেই যে সেঞ্চুরি করার পর যে বৈধতা তার আছে এখন পর্যন্ত, আজও পর্যন্ত সে কি গ্রেপ্তার হয়েছে? হয় নাই। 2, তখনকার যে প্রিভিলেজ পাইতো রাজনৈতিক দলের কারণে, জি, তখন যে প্রশাসনটা নাকের ডগার উপর দিয়ে করতে দিয়েছিল, সেই প্রশাসন তো আজও চলমান। ইন এডিশন, এই প্রশাসন এই সরকারকে কোঅপারেট করে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোঅপারেট করে না এই সরকারকে, এই সরকারকে, বর্তমান সরকার, প্রশাসন। এই যে বর্তমান সরকারকে, এই পুলিশ প্রশাসন বা অন্যান্য, তারা কোঅপারেট করে না। নিজেও দেখেন বাজারে ধর্ষণের সেঞ্চুরি করার পর কোনো অ্যাকশন হয় নাই, তখন ছিল সাংঘাতিকভাবে অ্যাক্টিভ তারা সমাজে। আর আজকে তারা সমাজে অ্যাক্টিভ না। এক, মবকে আমি প্রেফার করি? অফকোর্স না, বুকে হাত দিয়ে বলতেছি প্রেফার করি না। কিন্তু আপনি এত বড় আন্দোলন হইতেছে, এক ধর্ষক কে ছিল জেনুইন, তারে কোনো মব এখনো ধরতে পারলো না। আমি কিন্তু একবারও বলছি না তারা ধরে পিটিয়ে মেরে ফেলুক। তারা কি তারা ধরে এনে পুলিশে দিতে পারতো না? পুলিশের কি কারো ক্ষমতা ছিল ধরে এনে দিলে কাস্টডিতে না নেয়া? কারণ মব আমি দেখতেছি। সুতরাং আপনি যদি সামাজিক ব্যাপার ধরেন, তাহলে এই মব, আমি বলছি না তুমি তাকে পিটিয়ে মারাও, তোমরা তো ধরে এনে দিতে পারতা। 3 নম্বর আসেন, এটা নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হচ্ছে। এখন বলবেন আমি এটার বিরুদ্ধে বলি না, আমি বিরুদ্ধে বলছি না। মোবিলাইজিং কারা করছে? আপনি এখন পর্যন্ত একটা ধর্ষক, এতগুলো লোক আমি রাস্তাঘাটে সব জায়গায় দেখতেছি, কেউ কি ধর্ষকটাকে ধরে আনতে পারলেন না? বাট মোবিলাইজেশন কিন্তু হচ্ছে। এই মোবিলাইজেশন যারা করতেছে, তাদের কি সিম্পেথি আর কি ফিলিংস আছে? আমি তো আসার সময় রাস্তা দিয়ে দেখি না, বসতেছে, ছায়া গল্প করতেছে, মানে এটা করা দরকার। এই যে করা দরকার, সেটা কারা করছে? 3 নম্বর আসেন, নারী ও শিশু নির্যাতন আইন। ব্যক্তিগতভাবে আমি নামটাই তো, শিরোনামটাই আমার অপছন্দ। আপনি তো নারীকে আন্ডারমাইন করছেন, শিশুকে আন্ডারমাইন করছেন। নারী ও শিশু নির্যাতন কি? সিম্পলি থাকবে নির্যাতন আইন। নির্যাতন আইন উইল ইনক্লুড এভরিথিং। কারণ বাংলাদেশে কিন্তু পশুপালন মন্ত্রীও আছে, তার মানে পশুও নির্যাতন করতে পারবেন না আপনি। তাহলে তো পশুপালন মন্ত্রণালয় আমার দরকার নাই। তা যেহেতু আছে, আপনি রাস্তার পশুকে যাচ্ছে তাই পিটিয়ে যেতে পারবেন না। আপনি দাঁড়ান, আপনার ভালো লাগতেছে, বিনোদন পিটাচ্ছেন। যেমন পতিত সরকারের বিনোদন ছিল, একটা লোকের আমি মানসিক বিকার করেছি, আমি 8 বছর আটকে রাখবো। আমি কিন্তু সংবাদ পাচ্ছি ওনার কি হালো কি কত, কারণ এটা আমার মস্তিষ্ক বিকৃতি। একটা লোকের 8টা বছর আটকে রাখতে পারে মানসিক। তা আপনি মানসিক বিকারগ্রস্ত যদি কুকুরকেও টর্চার করেন, সেটাও আপনি আইনের আওতায় আনবেন। সুতরাং আপনাকে আইনটা চেঞ্জ করতে হবে, নামটাই নির্যাতন আইন। ইট উইল ইনক্লুড এভরি। আপনিও নির্যাতিত হতে পারেন, শুধু নারী নির্যাতিত হয় তা না, ঘরে বাইরে আপনিও নির্যাতিত। কিন্তু আপনার আইন কোথায়? কিন্তু নির্যাতন আইন যদি নিয়ে আসেন, তাহলে নারীকে আমি আলাদা করছি না, শিশুকে আমি আলাদা করছি না। আপনার সংজ্ঞা থাকবে, আপনার সংজ্ঞা বলে দিবে আপনি নির্যাতিত হয়েছেন কি হন নাই। 3য় দফা আসেন, 180 দিনের মধ্যে আমাদের এক্সিস্টিং আইনি বিধান আছে, তাই না? আর এটা তদন্ত করতে হবে 30 দিনের মধ্যে। আমি দেখেছি 30 দিন না, 90 দিনও হয় নাই, টাইম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন করে টাইম নিতে পারবে, এইভাবে দীর্ঘ সময় চলে যাচ্ছে। আইনের দীর্ঘসূত্রিতার কথাই বলছি। হ্যাঁ, আইনের দীর্ঘসূত্রিতা হচ্ছে। কেন হচ্ছে আমি বলি, কিছুদিন আগে যে কথা বলছিল যে আইন কিন্তু পৃথিবীর একটা বিরাট সংজ্ঞা আছে, যে আইনের যে জাল, সেই জাল দিয়ে আপনি বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, চিতল মাছ ধরতে পারবেন না। ধরবেন ছোট ছোট পুঁটি মাছ ইত্যাদি ইত্যাদি। কদিন একটা কথা উঠছিল যে একটা রাজনৈতিক দল যদি চলে, তাতে যদি আপনি মনে করেন যে বড় কর্পোরেটের সাহায্য নেবে, একটা কর্পোরেট যে রাজনৈতিক দলটাকে 50 কোটি টাকাতে সাহায্য করবে, সেই দল ক্ষমতায় গেলে অবশ্যই কর্পোরেটের পক্ষে থাকবে। আমরা দেখেছি ইত্তেফাক জন্মের পর ইত্তেফাকে কতজন লোক মারা গেছে, একটা লোকেরও জেল হয় নাই। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, মইনুল হোসেন বলেন, কেউ কোনোদিন কাঠগড়ায় দাঁড়ায়নি। দেখছেন আপনারা? দেখছেন দাঁড়াইছে? অথচ তাদের ইত্তেফাকের ভিতরে 12, 14, 15টা 20টা লোক মারা গেছে টোটাল। কি হয়েছে? তারপর আপনি বহু কর্পোরেট, মানে নারী নির্যাতন করার মৃত্যু হয়েছে। এই আন্দোলন কোথায় ছিল? এই মবটা কোথায় ছিল? এই যে হইতেছে, এর আগে আমরা অনেক কর্পোরেট অফিসের দামি লোকের নামেও আমরা পাইছি, একটাবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। চার্জশিট টার্জশিট তো দূরের কথা, তার বাড়ির ক্যাম্পাসে ঢোকার ক্ষমতা কোনো আইজিরও ছিল না, এখনো নাই। সেটা তো বুঝলাম যে একটা, আপনি আইন দিয়ে কি করবেন? ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম। আপনি খালি বলে যাচ্ছেন, আসিফ নজরুল সাহেব লেকচার দিয়ে যাচ্ছেন, হু উইল বেল দ্য ক্যাট। 15 দিনে আপনি আইন আসবে, আসে নাই, ধরে নিলাম আসছে, 15 দিনে তদন্ত করবেন। না করলে আপনি কি করবেন?
না করলে কি করবেন? আপনি আসিফ নজরুল 100 ভাগ ব্যর্থ, আপনি আইন প্রণয়ন লোকের নামাইতে পারেন নাই মাঠে, আপনাদেরকে কোঅপারেট করে না, এখন অক্সিলারি ফোর্স বানাইতে চাচ্ছেন, তার মানে ইউ আর নন কোঅপারেটেড বাই দেম। তো আপনি খালি কাগজে কলম লেকচার দিয়ে বাসায় গিয়ে মুরগির রান খাবেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। জি, সুতরাং আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কি করবেন। আইন আছে, এই নির্যাতন আইন তো আপনার পেনাল কোডেই আছে, আপনি আলাদা করতে হইলো কেন? এগুলা কিছুই না, আইওয়াশ। বাংলাদেশে 12 মিনিটে একটা আইন পাস হয়েছে সংসদে, 12 মিনিটে, মাত্র 12 মিনিটে। পৃথিবীর কোথাও এত দ্রুত আইন পাস হয় না। সুতরাং আমার কাছে মনে হয় এগুলো জাস্ট আইওয়াশ, এবং আমি কোনো স্টেপ দেখি না। এক সাগররুনি হত্যা, আজকে আসিফ নজরুল সাহেব বহু টকশো করছেন, এখন পর্যন্ত সেটা তদন্ত নামাইতে পারেন না। আমরা এটা একটু পরে সিম্পল আসবো। কথা। জি, আমি ব্যারিস্টার জুবায়ের আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু আইনের কথা বলছিলেন। তিনি যেটা বলছিলেন সেখানে আপনার যুক্ত করার কিছু আছে কিনা আসলে আইনের ফাঁক গলে? বলছিলেন যে কর্পোরেট বা যারা প্রভাবশালী রাজনৈতিক তারা না হয় বেঁচে যায়, বা কিন্তু আমরা যে মাগুরার যে ঘটনাটি দেখেছি এটা একেবারে নিতান্ত কিন্তু খুব বেশি রাঘববোয়াল এমন নয়, তারপরেও এরকম ঘটনা কিন্তু অহরহ গ্রামীণ জনপদে কিন্তু ঘটছে, বিভিন্ন পর্যায়েই ঘটছে। রাজনৈতিক যেমন ধর্ষণের ঘটনা ঘটছে, কর্পোরেটের কথা তিনি বললেন সেটাও হচ্ছে, ওইটা নিয়ে গ্রামীণ পর্যায়ে হচ্ছে, ওইটা নিয়ে মিছিলটা হয় না। কিন্তু এই আইনের ফাঁকটা আসলে। ধন্যবাদ আপনাকে, দর্শকদের ধন্যবাদ। বেসিকলি আপনার ধরেন ডেইলি স্টার স্ট্যাটিস্টিক্স হলো গত 5 বছরে প্রায় 12,000 রেপ হয়েছে। তাইলে আপনার প্রতিদিনে প্রায় 6টা রেপ হয়। তো এগুলো হচ্ছে, যেটা হচ্ছে যে রেপ হওয়ার পরে আপনার মামলায় যায় এটার সংখ্যা খুব কম, যা মামলায় যায় তার রায় হয় সেটার সংখ্যা আরও কম। তো তদন্ত যে সংস্থাগুলো কাজ করে তাদের অন্যান্য অনেক কাজের মধ্যে রেপের তদন্ত করবে, এটা একটা কাজ। তো এবং 8টা ডিভিশনে ধরেন 8টা, প্রত্যেক জেলায় একটা করে নারী ও শিশু নির্যাতন কোর্ট আছে, সেখানে প্রসিকিউটর আছে, এবং সেগুলোতে আরও অন্যান্য মামলাও কিন্তু দেওয়া হয়। শুধুমাত্র যদিও স্পেশাল একটা কোর্ট, কিন্তু অন্যান্য মামলা কিন্তু ওখানে ঢুকিয়ে দেওয়া হয়। তো এইভাবে করে স্পেসিফিক আমাদের তদন্তের ব্যাপারে অনেক দীর্ঘসূত্রিতা আছে, অযোগ্যতা আছে। স্পেশাল যে একটা তদন্ত টিম থাকার দরকার সেটা নাই, স্পেশালাইজেশন নাই। এরপর তাদের নেগলিজেন্স আছে, এবং সেখানে ঘুষ বাণিজ্য এগুলো আছে। আর উনি স্যার যেটা বললেন যে আপনার যারা শক্তিশালী তাদেরকে আইন ধরতে পারে না, আইনের জাল ধরতে পারে না। আরেকটা কথা বলা হয় যে আপনার যদি টাকা পয়সা থাকে, আপনার যদি পাওয়ার থাকে, তাইলে আইনকে আপনি বেআইন বানাইতে পারবেন। বেআইন মানে আত্মীয় আর কি। তো বেআইন যেভাবে আপনার জন্য কাজ করবে, আইনও আপনাকে ওইভাবে সাপোর্ট দিবে। এখন ধরেন আমার টাকা পয়সা থাকলে আমি রাজ্জাকি স্যারকে এখানে হায়ার করব, এবং তার সাথে আমার মতো একজন দুর্বল লয়ার হয়তো সেখানে যুক্তিতর্কে টিকতে পারবে না যদি কোয়ালিফাইড না হয়। তো এই ধরনের সমস্যাগুলো আছে। আমরা ধরেন বসুন্ধরা আজকে যারা বিক্ষোভ করছে ব্যাপারে কথা আসছে, ফাইনাল রিপোর্ট চলে আসছে, কোনো মানে কথা হয় নাই, এবং সেফলি সবাই দেশের বাইরে চলে গেছে। এই ধরনের অনেক ধরনের রেপের কথা আছে, কর্পোরেটের না শুধু। ধরেন পুলিশ সংস্থার বিরুদ্ধে অনেক কথা আছে, হেফাজতে রেপ হয়েছে অনেক অভিযোগ আছে। কেন আমরা ইয়াসমিনের কথা তো নিশ্চয় মনে আছে, যে নারী সদস্য আছে ওই পরিবারে, তাদেরকে রেপ করা হয়েছে, বছরের পর বছর রেপ করছে, এরকম হিস্ট্রি আছে। এবং ধরেন সাতক্ষীরা এলাকায় প্রচুর রেপ হয়েছে অ্যারেস্ট করতে গিয়ে। মিরপুর এলাকায় রেপ করছে না শুধু, হাজব্যান্ডকে মেরে ফেলবে এটা বলে ডিভোর্স দেওয়া হয়েছে, তারপরে তাকে বিয়ে করছে, তারপর তার বাড়ি দখল করছে, এই ধরনের হিস্ট্রি আছে। সো আমাদের আইনগুলো, আইনের অভাব নেই, আমাদের প্রচুর আইন আছে, কিন্তু এদেরকে দ্রুততম একটা দৃষ্টান্তমূলক করার জন্য আমরা শাস্তি যখন শাস্তি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু এটা অপরাধ প্রবণতাটা আরো বাড়ার সুযোগ থাকে। 2019 সালে অন্ধ্রপ্রদেশে আপনার একটা পশু চিকিৎসকের রেপের ব্যাপারে একটা আন্দোলন হয়। ওখানে পরবর্তীতে একটা আইন হয় দিশা আইন নামে। এটা ফাস্ট ট্র্যাক একটা বিচার ব্যবস্থা হয়েছে, এবং সেখানে আপনার 21 দিনে পুরো বিচার সমাপ্ত করার ব্যাপারে একটা আইনটা হয়েছে, এবং সেটা কার্যকর হচ্ছেও। তো এই ধরনের স্পেশাল ফাস্ট ট্র্যাক যদি রেপের ব্যাপারে
বা ভায়োলেন্সের ব্যাপারে, ডোমেস্টিক ভায়োলেন্স এবং নারী নির্যাতন, শিশু নির্যাতন, রেপ, এগুলোর ব্যাপারে যদি ফাস্ট ট্র্যাক একটা আমাদের জুডিশিয়াল প্রসেস শুরু হয়, ট্রায়াল প্রসেস শুরু হয়, ইনভেস্টিগেশন প্রসিডিউর শুরু হয়, তাহলে আইন উপদেষ্টা তো বলেছে 90 দিন, জি সেটা আরও অনেক আগেই সম্ভব। সেটা অনেক আগেই সম্ভব। আপনার ধরেন ইভেন এটা 30 দিন 50 দিনেও সম্ভব। কিন্তু আমাদের যখন জুডিশিয়াল প্রসিডিউরে যায়, আমাদের কোর্ট যেভাবে অভ্যস্ত আর কি, টাইম পিটিশন দেওয়া, তারপর ধরেন রি-ইনভেস্টিগেশনের জন্য আবার application দেওয়া, এ ধরনের অনেক ধরনের লোপহোলস আছে। আর আমাদের ডেভিলস অ্যাডভোকেসি একটা টার্ম আছে আর কি, আমাদের অ্যাডভোকেটরাও অনেক শার্প, টাইম কিভাবে নিতে হবে, তদন্ত সংস্থাও শিখাই দেয় যে টাইম কিভাবে নিতে হবে, কিভাবে লিঙ্গার করতে হবে। তো আমাদের সবাই যদি অনেস্ট না হয় ফ্রম হার্ট, সবার যদি সদিচ্ছা না থাকে, কমিটমেন্ট না থাকে, তাহলে এই বিচার খুব তাড়াতাড়ি হবে না এবং জেনুইনলি হবে না। তো এই জন্য যে সংস্থাগুলো এই বিচারগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, তাদের কমিটমেন্ট সহ থাকতে হবে। যাদের কমিটমেন্ট নাই বিচারের ব্যাপারে, একটা বিচারের আওতায় এনে তাকে ন্যায় বিচার করার জন্য, এই কমিটমেন্ট ছাড়া কোনো গোষ্ঠী দিয়ে, কোনো প্রশাসন দিয়ে আপনি ভালো বিচার করতে পারবেন না। সো মানুষের বিচার ব্যবস্থার উপর ট্রাস্ট নাই, যে বিচারক বিচার করবে তার ব্যাপারে ট্রাস্ট নাই, যে অ্যাডভোকেটরা অ্যাডভোকেসি করতেছে তাদের ব্যাপারে ট্রাস্ট নাই, তদন্ত সংস্থার ব্যাপারে ট্রাস্ট নাই, বিশ্বাসের জায়গাটায়। এরপর আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং পাওয়ার, কর্পোরেট পাওয়ার, এইগুলোর ব্যাপারে মানুষের কিন্তু অনাস্থা আছে। এই অনাস্থাকেও দূর করতে হবে। এটা একটা বিশেষ সরকার, তাদের একটা দায়িত্ব আছে এই অনাস্থাগুলো দূর করা। তারা এটা তো রাজনৈতিক সরকার না, যেটা বললেন, যে সরকারই হোক, তাদের কিন্তু ম্যান্ডেট আছে, রাজনৈতিক সরকার না। অনেকে বলে যে মানে এই সরকার দুর্বল, আসলে এই সরকার শক্তিশালী, এবং আমি বলবো যে খুবই শক্তিশালী। কিন্তু এই সরকারের যে শক্তি আছে এটা জানে না। চাঁদ যেমন করে জানে না যে তার শক্তিতে জোয়ার ভাটা হয়, এই সরকারও জানে না যে তার শক্তি কত বেশি। সমস্যা হলো এই সরকার তার পাওয়ার এক্সারসাইজ করতে পারতেছে না, ইনএবিলিটি আছে। সরকারকে এইবল হইতে হবে তার পাওয়ারকে এক্সারসাইজ করার জন্য। তাহলে এটা ফাস্ট ট্র্যাকে নিয়ে আপনার এই বিচারটা খুব তাড়াতাড়ি সম্ভব। 90 দিন কেন, 30 দিনে সম্ভব। আমি আরেকটা বিষয় ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আসামি পক্ষে অর্থাৎ ধর্ষিতাকে যে জিজ্ঞাসাবাদ, যে সেটাও তো অনেক বেশি, অনেকেই এই বিষয়টা নিয়ে আপত্তি করেন যে আইনের যখন মামলাটা কোর্টে ওঠে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই প্রক্রিয়াগুলো খুব বেশি স্বচ্ছ বা অনেক বেশি হ্যারাসমেন্ট বা যেই মানে তাকে আরেকবার ধর্ষণ করা হয়, ব্যাপারটা এরকম অনেকেও বলে থাকে। এখন ধরেন আমাদের পেনাল কোডের প্রভিশন যখন হয়েছে তখন সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট এত বেশি ছিল না। এখন অনেক প্রশ্ন করবার দরকার নাই, এগুলো মেডিকেল টেস্টে ইজিলি করা সম্ভব, এবং মেডিকেল টেস্টের বেসিসে কিন্তু সেটা কমিয়ে আনা যায় কিনা, ধর্ষিতাকে যখন প্রশ্ন করা হচ্ছে কিভাবে, কখন, কিভাবে পরিবর্তন আনা দরকার, এবং এখানে জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করার সুযোগ আছে। আবার এট দ্য সেম টাইম আমি কোনো কোশ্চেন করতে পারবো না, আমার বিরুদ্ধে কোনো ফলস এলিগেশন আসলো, রেপ করেছে, আপনার বিরুদ্ধে আগামীকাল আসতে পারে, তো সেটাও তো অন্যায্য হবে। বিচার হইতে হবে, বিচারটা রাইট হইতে হবে। যে ধর্ষণ করবে তার বিচার হবে, যে ধর্ষণ করবে না, মিথ্যা মামলা করবে, তারও বিচার হইতে হবে। তাহলে এই মিথ্যা মামলা কমে যাবে। জি, আমরা জনাব কামরুজ্জামান রতন আপনার কাছে একটু জানবো, সেটা হচ্ছে যে রাজনৈতিক যে বক্তব্যটি জনাব রাজ্জাকিও দিলেন এবং ব্যারিস্টার জুবায়েরও দিলেন, সেটি হচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায় যেই ধর্ষণকে পৃষ্ঠপোষকতা, অর্থাৎ যে ধর্ষককে পরবর্তীতে মানিকের কথা বললেন, আমরা এর আগেও অনেকগুলো দেখেছি, এবং বিশেষ করে আপনার হয়তো মনে থাকবে যে নোয়াখালীতে এক নারীকে ভোট দেওয়ার ব্যাপারে, অর্থাৎ ধানের শীষে ভোট দিয়েছে এরকম ছাত্রলীগের সন্ত্রাসীরা উপর্যুপরি তার বাড়িতে গিয়ে রেপ অর্থাৎ দলগত ধর্ষণ করেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জনাব কামরুজ্জামান রতন, বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক আপনার কাছে, এবং আপনি সমাজ কল্যাণ সম্পাদক, সমাজে আসলে এই যে ধর্ষণের প্রবণতা, আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আজকে বলেছেন মহিলা দলের এক ধর্ষণ বিরোধী এক মিছিলে তিনি বলেছেন যে দ্রুততম সময়ে ধর্ষকদের বিচার করার দাবি জানিয়েছেন। নিশ্চয়ই আমরাও সেটা চাই। প্রশ্ন হচ্ছে মানিকরা
কিংবা পরবর্তীতে যে বিভিন্ন সময়ে আপনাদের আমলে বা এই পর্যন্ত স্বাধীনতা পরবর্তী যে সময়গুলোতে রাজনৈতিক প্রশ্রয়ে ধর্ষকরা পার পেয়ে যেতে পেরেছে, সামনের যে সময়ের কথা বলছেন আপনারা, বিশেষ করে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে একটি সুন্দর সমাজ, সুন্দর রাজনীতি করার পরিকল্পনা, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইখানে এই ধর্ষকদেরকে রাজনৈতিক প্রশ্রয় আপনারা বা কোনো রাজনৈতিক দল দেবে কিনা? ধন্যবাদ আপনার নিশ্চয়ই নয়। মাধ্যমে সহালোচকবৃন্দ সবাইকে। সমাজে অপরাধ বিভিন্ন ধরনের হয়। যে অপরাধটা নিয়ে আমরা আজকে কথা বলছি, সত্য সেই জিনিসটা হলো আমরা সবাই কিন্তু এখানে অভিভাবক। আমি গতকালকার একটা প্র্যাকটিক্যালের একটা ঘটনা থেকে আমি সেটা পরে আসব। অপরাধের যে প্যাটার্নটা, যেটা এই মানসিক বিকারগ্রস্ত একটা দুষ্কর্মের, এটা হলো সামাজিক একটা বেধি বলতে পারেন, সেটা হলো ধর্ষণ। এটা দেখেন, এটা পবিত্র রমাদান মাস। আমার জুবাইর ভাই বলতেছিলেন যে প্রতিদিন 5টা দর্শনের এরকম। আচ্ছা, এটা তো দর্শন এমন একটা অপরাধ বা এমন একটা নির্লজ্জতার ব্যাপার, অনেকে কিন্তু ধর্ষিত হয়, বাট সমাজে বেঁচে থাকার জন্য পরবর্তীতে সেটা অনেক সময় সেটা ছাপিয়ে যায়। আসলে সত্যিকার ওই ঘটনাটা প্রকাশিত হয় না। আজকে আমি যতটুকু দেখেছি, এই ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন গড়ে 12টা ধর্ষণের ঘটনা এটা আমাদের নথিভুক্ত হচ্ছে। এখন একটা দেখেন, পবিত্র রমাদান মাস এই মার্চ মাস থেকে শুরু হলো, যেখানে শয়তানেরকে জিনজিরে আবদ্ধ করা হয়। এইবারের অপরাধটাকে আমি বিশেষভাবে, আমি মানে একজন মুসলমান হিসাবে এটা আমার ভিতরে ক্ষোভ, কিন্তু একটা ক্ষোভের থেকে বলছি যে এখানে আমি সংযত হব, এবং এখানে আমার প্রতিটা যে ইন্দ্রের রিপুগুলো এইটাকে সংযতের মাধ্যমে এই মাসটাকে আমার পালনের জন্য আল্লাহ তাআলার মাধ্যমে কিন্তু আমি বিধানটা আমি জেনেছি। সবচেয়ে লজ্জাজনক, এই মাসে আমরা কেন যেন উত্তেজিত হয়ে গেলাম। তো এই যে এই অপরাধটা আজকে দেখেন, এই সরকারকে ওনারা বলেছেন ওনারা আইনগতভাবে এই অপরাধীরা কীভাবে পার পায়, ওনাদের কথার মধ্যে কিন্তু আইনের সঠিক প্রয়োগ হয় না, প্লাস তারা পার পেয়ে যায়। এবং একটা অসহায়ত্ব, আমি এই সাহসী আমার যে রাজ্জাকি ভাই, সবসময় উনি তো আমাদের 5ই আগস্টের পূর্বে পর উনি যা কথা বলেছেন, আমি কথাগুলো লক্ষ্য করেছি, আমাদের এবি পার্টির জুবাইর ভাই, সবাই কিন্তু সাহসের পরীক্ষা দিয়ে কিন্তু আমরা এখানে কথা বলি। ওনাদের কথার মধ্যে কেমন যেন একটা অসহায়ত্ব আমি লক্ষ্য করছি। এই অসহায়ত্বটা কি আমাদের কাম্য? 5ই আগস্টের পর পরবর্তীতে যে সরকারটা এসেছে, আমরা এটা প্রত্যাশিত, মানুষের ম্যাক্সিমাম প্রত্যাশিত অভাব, অভিযোগ, এবং সমাজের যতগুলো দুর্দশাগ্রস্ত মানে সেক্টর ছিল, এবং যেখানেই আমরা নাগরিকের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, এইখানে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো, আমাদের ন্যায্যতা নিয়ে কিন্তু এখানে কথা হবে। এইখানে আজকে আলোচনার মাধ্যমে আপনি এই টপিকটা নিয়ে আসবেন, এইটাই তো আমি কখনো আমরা আশা করিনি। তো দেখেন, আমাদের সবচেয়ে বড় কথা, আইনকে আপনারা প্রয়োগ করবেন। এখন এই 5ই আগস্টের পরে যে সরকার চালাচ্ছে, আমি নির্দ্বিধায় বলতে আমার কোনো দ্বিধা নেই, পুলিশ, আর্মি, র্যাব, যে প্রশাসনের যন্ত্রগুলোকে মানুষ, অপরাধীরা ভয় পাবে। আমার মনে হয় এই রাষ্ট্রটা এই ভয় পাওয়ার যে সংস্কৃতি, আমি একজন অপরাধী, আমি ভয় পাবো, আমার মনে হয় যত সেক্টরে যত অপরাধীরা আছে তারা এখন মানে অভয়ারণ্যে তারা বুক ফুলিয়ে অপরাধ করতেছে। তো সেই ক্ষেত্রে দেশে আইন আছে, এই আইনগুলোকে প্রয়োগ করবে কে? এই রাষ্ট্রের বিভিন্ন কাঠামো। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখেন, সম্মান নিয়ে কথা বলতে চাই, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি কিছু লোক আছে ধারে কাটে ভারে কাটে, আমার তো মনে হয় এই সরকারকে কেউ তোয়াক্কাই করছে না, পাত্তাই দিচ্ছে না। সোজা বাংলা আমি যেটাকে বলি, এই সরকারকে অপরাধী যারা, সেইটা যে কোনো সেক্টরে অপরাধী হয়, দুষ্কর্মের যারা আইনের চোখে যেটা খারাপ, তাদেরকে একটা জবাবদিহিতা না, তাদেরকে জানান দিতে হবে, হ্যাঁ উই আর দ্য রাষ্ট্র, আমরা যে একটা স্টেটে আমরা যে বসে আছি, এই স্টেটে আমাদের এই দায়িত্ব, আমরা এটা পালন করতেছি, এবং তুমি এই স্টেটের আইনটা লঙ্ঘন করতেছো, তোমাকে এই শাস্তির আওতায় আসতে হবে। এই ধরনের একটা মেসেজ আমার মনে হয় অপরাধ দিতে পারছে না। আমি এইখানে আগে আমি যেতে চাই, আজকে দেখেন এই আমাদের 5 তারিখে স্বাধীন বাংলাদেশে এই রমাদান মাসে আমাদের সন্তানরা, মেয়েরা রাজপথে লাঠি নিয়ে মিছিল করছে, এটা তো আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জাজনক। আচ্ছা, গতকাল যেটা হয়েছে দেখেন, একটা এই ধর্ষণের যে ঘটনাগুলো যেভাবে পেপার পত্রিকা টিভি চ্যানেলগুলো আসতেছে, আমার একটা সন্তান হচ্ছে 16 বছরের। আমরা আগে কি দেখেছি,
যে বয়স্ক লোকরা অনেক অপরাধ। আমি যখন প্রথম ঢাকায় আসি আমার জীবন রাখতে বলে একটা মেয়ে একটা হুন্ডার পিছনে উঠেছে, আমি দৌড়ে গিয়ে আমার মাকে বললাম, মা দেখেছো একটা মেয়েকে দেখলাম হুন্ডার পিছনে দৌড়ে যাচ্ছে, ওর তো স্বামী স্ত্রী, মানে কি? আগে আমরা এইভাবে অভ্যস্ত ছিলাম। গতকাল এই ধর্ষণের যে ঘটনাটা টিভি চ্যানেল সব জায়গায় যেভাবে প্রচারিত হচ্ছে, একটা দেখেন যে ধর্ষিত হলো বিশেষ করে সামাজিকভাবে সারা ধর্ষিতার জীবনের ছবি। জন্য ওই ফ্যামিলিটা কি ধরনের এই কিন্তু যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। প্লাস এই যে দর্শন একটা কথা, 16 বছরের ছেলেটা টিভি টেলিভিশন চ্যানেলে দেখে দেখলেই। ও দর্শন সম্পর্কে ওর একটা মনে হয় যে নেতিবাচক একটা তত্ত্ব, মানে এই ব্যাপারে মনে হয় তার একটা উৎসাহ যোগাচ্ছে। তো এটা পরবর্তী প্রজন্মের কাছে কি মেসেজ, যে আমি এই জিনিসটা টক, এই জিনিসটা মিষ্টি, তার মানে এটা কি? আমি এই প্রজন্ম থেকে আমি মনে করছি এত আলোচনা হচ্ছে, আমি অ্যালার্মিং আমার সন্তানের ক্ষেত্রে। আমি মনে করি এই ধরনের, হ্যাঁ আমি সোচ্চার হব, সতর্ক হব, কিন্তু পাশাপাশি এমন প্রচারণা চলে যাচ্ছে এই প্রজন্মটা কেন জানি এই ধর্ষণের প্রতি তারা মনে হয় যে আপনার তারা বোধহয় অনুরক্ত বা একটা মানে কেমন জানি একটা তারা মনে হয় এদিকে একটা নিজেদের এঙ্গেজ করার জন্য একটা এটা। আর প্রথম প্রশ্ন যেটা বলেন রাজনৈতিক আশ্রয় প্রশ্ন, জি শুধু রাজনৈতিক নয়, আরেকটি কথা বলেছেন যে কর্পোরেট যদি ধনী বিত্তশালী হয় সেখানেও দেখা যায় যে এক ধরনের মোবিলাইজেশন আমরা দেখিনি। জি সঠিক যখন আইন প্রয়োগ করবেন এবং গ্রেপ্তার কোন অপরাধীকে, অপরাধীদের কালচার যেটা, আমার তো মনে হয় ওই কালচারটা নষ্ট হয়ে গেছে। না, ছাত্রলীগের নেতা ধর্ষণ করে বেঁচে যাচ্ছে, মানে এইটা কি কিভাবে ছাত্রলীগ দেখছেন? দেখেছি, সে একই সে কি, অবস্থা যদি আপনাদেরও হয়, যদি মানে একই অবস্থা যদি হয়, রাজনৈতিক দলের হয়, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করেন, সেই অপরাধীকে যদি আপনারা বাঁচিয়ে তোলেন সেখানেই তো না সমস্যা। এরকম কোন কি বিএনপির মধ্যে আমি বিএনপি যেটা বলেছেন যে মানিক এখনো কিন্তু মানিক ধরাছোঁয়ার তো বাইরে, আমরা যতটুকু জানি যেটাই বলছি জাকি ভাই, জি সে তো ছাত্রলীগের সেঞ্চুরিয়ান। আমি তো ওকে, আমি না কোনো এখন অপরাধীকে আপনি অপরাধী হিসেবে তাকে ট্রিট করেন, ঘৃণা করেন এবং তাকে আইনের আওতায় আনার আনা, জন্য জি। আমার দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, এই সমস্ত দুষ্কর্মের বিরুদ্ধে সে আর একটা জিরো টলারেন্স একটা শব্দ বলতেছিলাম, জি। আসলে এই কথাটার প্রতি আমার কোনো confidence সেটাই নাই। বলছি যে সামনের না, রাজনীতিতে, confidence নাই। জি। এটা গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে জিরো টলারেন্স। আরে বাবা তুমি কি করো? একটার পর একটা দেশের আইন সব জায়গায় আজকে আইন লঙ্ঘিত হচ্ছে। ডাকাতি, ছিনতাই, বাংলাদেশে এই ধরনের কোনো অপরাধ এত একটা অভ্যুত্থানের পরে এই ধরনের মানুষ এই পরিস্থিতিতে যাবে এইটাই কিন্তু মানুষ আশা করেনি। সুতরাং আমরা মনে করি ওই যে আইন উপদেষ্টা কি বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন, আর গতকাল সবচেয়ে বেশি আমাদের তথ্য মন্ত্রণালয় উনি একটা কথা বললেন যে আজকে থেকে আমরা মানে ব্যবস্থা করবেন। উনি তো দায়িত্ব নিয়েছেন 7 মাস হয়ে গেল এই গভর্নমেন্টের, আজকে থেকে মানে 7 মাস কি করেছেন? 7 মাস কি ওনার গুডির যে আমরা মানে আমরা নাটাই আমি কি ছাড় দিয়ে আমি তো রাখবো অপরাধ, তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে? এখন বাংলাদেশের রাষ্ট্রপতি মানুষের পারসেপশন কি যে এই রাষ্ট্রটা এইভাবে চলতে পারে না। তো এই জায়গাটায় কারা নিয়ে গেল? আমি নাগরিক হিসাবে এটার জবাবদিহিতা অবশ্যই এই রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছেন তাদের এটা করা উচিত। এবং এইখানে আমি সবচেয়ে আবারও যে জিনিসটা বলতেছি, রাষ্ট্রের প্রতি, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকতে হবে এবং গ্রেপ্তারের প্রতি মানুষের ভয় থাকতে হবে। অপরাধে যদি এইরকম মানে হু কেয়ার্স ভাবে চলে যায়, এটা চললে রাষ্ট্র চলবে না। এই জন্য দেশটা স্বাধীন। মাগুরার ঘটনাটা তো একেবারে সবাইকে নাড়া দিয়েছে, একটা শিশুকে ধর্ষণ, এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মত দায়িত্ব নিয়েছেন মেয়েটির। ওর দায়িত্বটা আপনি দেখেন, একটা 8 বছরের মেয়েকে, আমরা তো সবাই অ্যাডাল্ট এখানে ভাই, এটা মানুষের রুচির ভিতর কি ব্যাপার, সেটা বিকাশ তো পাগলের তো মানে এই ধরনের রুচি। এবং আপনি রমজানের কথা বলছিলেন, সেহরির পরেই কিন্তু ঘটনা। আপনি বললাম তো যে ভাই এইটা আমার কোন দেশে আমি চলে আসলো, এটা কি আইএমএ জালিতে, এটা কি আমি কি কিয়ামতের যুগে চলে আসলাম? এই জন্য কি রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই? আমরা শুধু বলেই যাব, আমরা বলবো, আমরা সমস্যাগুলো বলে যাব, এটা ওনাদেরকে আমাদের সাধারণ ওনাদের এইটা গ্রহণ করতে হবে। এখন ওনারা আমরা এইভাবে টকশোতে কেন কথা বলি, এতে যদি ওনারা আমাদের উপর হোস্টাইল বা আমাদের উপর বিরাগবাজন হয় তাহলে রাষ্ট্র চলবে না। বাবা তোমরা দায়িত্ব নিয়েছো, তোমরা জেনে শুনে একটা ফেসিস্ট রেখে যাওয়া একটা ধ্বংসস্তূপের দায়িত্ব নিয়েছো, সব কিছু জেনে শুনে দায়িত্ব নিয়েছো। সুতরাং এইটার অবহেলা বা এইটার ব্যর্থতার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমি নাগরিক হিসাবে আমি সোচ্চার হব, আমার বজ্রকণ্ঠের এরকম রাজ্জাকে ব্যয়ের মতো সাহসী উচ্চারণ আমরা করে যাব, বাট সমাধানের দায়িত্ব এবং এইটার যে পরিণতিটা সবচেয়ে বেশি তাদেরকে ভোগ করতে হবে। যে আমি রাজ্জাকে যেহেতু তিনি কথাটা উঠালেন যে এই সরকারকে কি সব দায় নিতে হবে, আপনার কি মনে হয়? মানে এটা কি শুধু সরকারেরই দায়? মানে রাষ্ট্রে তো শুধু সরকার নয়, সরকার থাকে, প্রশাসন থাকে, নাগরিক থাকে, আমরা নাগরিক, মানে শুধুই কি সরকারের দায় কিনা? ধর্ষণ যাই বলি না কেন, সরকার তো মুষ্টিমেয় কতগুলা লোক, কতগুলা ব্যক্তি পরিচালনা সরকার বলতে যা বুঝি,
জি। এখন এই মুহূর্তে আছে 22, 23, 24, 25 জন মিলে একটা সরকার। তাদেরকে কোঅপারেট করে, তাদের অর্ডারগুলো এক্সিকিউট করে 13 লক্ষ লোক। সেই 13 লক্ষ কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। সেটাই বলছি, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী অন্যদের দায় আছে কিনা বলতেছি সেখানে। এখন এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ইউনূস সরকারকে কোঅপারেট করতেছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি জানি তারাও একমত হবেন, করছে না। কেন করছে না সেই ব্যাখ্যা আমি যাই কি যাই না পরের চ্যাপ্টার। 2 আসেন, আমাদের যে সমাজ, মানুষ, সাধারণ মানুষের ভিতরে কিন্তু কতগুলো রাজনৈতিক দল থাকে। এটা একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে যেটা সম্ভব না, রাজনৈতিকভাবে দলগতভাবে সেটা বলে। যেমন এবি পার্টি, উনি আছেন, কালকে একটা বিষয় নিয়ে আমি তারা প্লেস করলাম, সেইটা নিয়ে হাইলাইট করলো। কারণ আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, উনি বিএনপি করে, একটা ইস্যু বিরাট আন্দোলন করতে পারে যদি যৌক্তিক হয়, সেজন্য আমাদের দায় আছে, মানে রাজনৈতিক দলগুলোর। জি। এখন আপনি একটা সিম্পল জায়গায় আসেন, 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে কি হইতো, নানান জায়গায় চাঁদাবাজি, লুট তরাজ, এবং কর্পোরেট থেকেও চাঁদা নিত। কর্পোরেটের চাঁদাটা বোধহয় আপনাদের ধারণা নাই। কর্পোরেটের যে চাঁদাটা নেয় ডাইরেক্ট সরকার প্রধানরা। কীরকম? কর্পোরেটর বলছে 500 কোটি টাকা দাও, তুমি 1000 কোটি টাকা দাও। আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় তো? আমি বলছি সত্য। কাভার করবো কেমনে? সোয়াবিন তেলে 20 টাকা বাড়াও। আপনি ভাবেন তো কয় টাকা, কয়দিন লাগে তুলতে? 1 কোটি লিটারে 20 কোটি এসে যায়। এগুলো ছিল কর্পোরেট চাঁদা। রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল চাঁদায় চলে। এখন আসেন, চাঁদায় চললে আমি অপরাধ ধরবো তা না, সে টাকা পাবে কোথায়? চলতে হবে। কিন্তু তারা যখন কর্পোরেটের টাকা নেয়, তখন সবসময় বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যে কর্পোরেটদের টাকা নেয় নাই, যার জন্য যে দল যখন ক্ষমতা আসে কর্পোরেট সেফ, অলওয়েজ সেফ। এখন আসেন, এই যে চাঁদাবাজির জায়গাগুলো ছিল, সিন্ডিকেট ছিল, তারা তো 5ই আগস্ট পালাই গেল। এই সরকার তো সেই নিশ্চয়ই আপনি প্রকৃতিটা আমার কথা শেষ করে, আমি তো সরকারে তো বললামই, সরকারে তো নন কোঅপারেট করে। আমাদের দায়িত্বটা কি? রাজনৈতিক দল, এই যে আওয়ামী লীগের যে লোকগুলা সরে, যে চাঁদাবাজির জায়গা, সিন্ডিকেটের জায়গা, সব জায়গাতে সরে গেল, হ্যাঁ, জি। এই জায়গাটা শূন্যস্থান কারা পূরণ করছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, জায়গাটা পূরণ হয়ে গেছে। করছে কারা? পূরণ হয়েছে। অফকোর্স চাঁদাবাজি চলছে, তার মানে পূরণ হয়েছে। সিন্ডিকেট আছে, তাহলে সিন্ডিকেটের জায়গাটা, সিন্ডিকেট আছে তো। ব্যবসায়ী সিন্ডিকেট। এখন আসেন, প্রত্যেকটা কর্পোরেটের বা বিভিন্ন কোম্পানির লয়ারও ছিল, যারা ওই আওয়ামী লীগের সময় যে লয়ারগুলো ছিল, মনে করেন সেই লয়ারগুলো তো পলাতক। উনি জানে বারের থেকে লয়ার পলাতক। তাহলে সেই জায়গার যে ওই ব্যক্তিদের দায়িত্ব কোন লয়াররা নিছে? কারা এখন তাদের আইন দেখে? কারা তাদের আইন দেখে? তাহলে আমাদের দায়িত্বটা কোথায়? আমাদের দায়িত্বটা কোথায়? দায়বোধটা কোথায়? দায়বোধটা কোথায়? ভেরি সিম্পল। 2 নম্বর আসেন, এই সরকারকে আমি গত 8ই আগস্টের পরের থেকে দেখতেছি, এমন কেউ নাই যে এই সরকারে, আপনি টক শোতে যান, সেমিনার, সিম্পোজিয়াম যান, যেখানে যান, সরকারের শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। আমি দ্বিমত করছি না। রাজনীতি দল কিন্তু বড় দায়িত্ব। রাজনীতি দল কিন্তু বলতেছে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে সব ঠিক হয়ে যাবে। আমি তর্কের খাতিরে মাইনে নিছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব যেটা আগে বলছি, আপনি তাকায় তাকায় দেশের ক্ষতি দেখতে পারবেন না। আপনি যদি তাকায় তাকায় দেশের সর্বনাশ হচ্ছে সেটা দেখতেছেন, নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট, তাহলে আপনার রাজনীতি করার অধিকার থাকবে না, আমি মনে করি। এইবার আসেন, ইউনূস সরকারকে আমরা যারা দায়ী করতেছি, তার কাছে নাম্বার 1 অযোগ্য উপদেষ্টা নিছেন উনি, আমরা বলি। নাম্বার 2 আসেন, আইন শৃঙ্খলার অবনতি রয়েছে, যা পূর্ববর্তী সরকারকেও হার মানাইছে, এই কথা আমরা শুনতেছি। তারপরে আসেন, পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। এগুলো সব অভিযোগ তাদের বিরুদ্ধে। এরপরে যদি আসেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও সেনাবাহিনী অকার্যকর। এরপরে আসেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেট রিমুভ করতে পারেনি। তারপরে আসেন, সংস্কারের নামে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চায়। তারপরে আসেন, নেপথ্যে ইউনূস সাহেব থেকে একটা ছাত্রদেরকে দিয়ে দল কটাইছে। টোটালটা কিন্তু তার ব্যর্থতা, সব কিছু মিলে তার ব্যর্থতা। এই লোকটা আপনার নির্বাচন কিভাবে করবে? যার কাছে আপনার নির্বাচন চাচ্ছেন, সে আপনাদেরকে নিরপেক্ষ নির্বাচন কিভাবে দিবে? দিস ইজ মাই কোশ্চেন মার্ক। আপনারা কিন্তু দেশের ক্ষতি চান না কেউ। যেমন তারেক জিয়া সাহেব একটা দায়িত্ব নিয়েছেন মাগুরার ঘটনা, ভালো কথা। ওই রকম দেখছি ওভারসিজ পিনাকি সাহেবও কেউ দায়িত্ব নেন, ভালো কথা, নেন আপনি। কিন্তু আমি তো ব্যর্থতার কথাটা বললাম।
আপনি নির্বাচন চাচ্ছেন কার কাছে? এই ব্যর্থ সরকারের কাছে। এই সরকার কিন্তু একটা ছাত্রদের দিয়ে দল বানাইছে তাদের কথায়। তাহলে এই সরকার নিরপেক্ষ নির্বাচন কীভাবে? আপনারা কেন ইমিডিয়েটলি আপনার ডিসেম্বর পর্যন্ত মেনে নিচ্ছেন কেন? দেশটার তো ক্ষতি হচ্ছে এভরিডে। বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি? তা আপনারা মেনে নিচ্ছেন কেন? আপনার তাকায় তাকায় কি ডিসেম্বর পর্যন্ত ক্ষতি দেখবেন? আরও রেপ ধর্ষণ দেখবেন? আমার তো প্রেম দরকার নাই ইউনূস সরকারের সাথে। আমি ব্যক্তিগতভাবে বলছি, ইউনূস সরকার সাহেবের সাথে আমার প্রেম দেখানোর দরকার নাই তো। সে তো ব্যর্থ। তাহলে রাজনীতিবিদদের রোলটা কি? আপনি ডিসেম্বর পর্যন্ত ওয়েট করলে আপনি আরও কত ধর্ষণ দেখবেন? তারপর আপনি দেশ চালাবেন। আর শূন্যস্থানে যে জায়গাগুলো পূরণ করেছে, কারা করেছে? আপনাকে আন্দোলনে নামতে বলছেন? অফকোর্স আপনি তো আমার দেশ বাঁচাইতে হবে। আমি দেখতে চাই যে তারা ইউনূস সাহেবকে এপ্রিলের মধ্যে বলেন যে আপনি এপ্রিলের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান। আর নির্বাচন তো আপনি তার উপর নির্বাচনে যে আপনি নির্ভর করতে পারবেন না। আমি তো তার ব্যর্থতাটা দেখাইলাম। কেউ তো তাকে গ্রহণযোগ্য বলে না। আর এত ব্যর্থ লোক, সে একটা ভালো নির্বাচন করতে পারবে এই যাদের আস্থা, তার মানে তারা রাজনীতিবিদ নন, তারা ক্ষমতায় যেতে চান। আপনার কথায় দুই ধরনের বক্তব্য। তিনি তাহলে নির্বাচন দিবে কেন? এত ব্যর্থ কে? আন্দোলন করলে কিভাবে দিবে ডক্টর ইউনূস নির্বাচন? না না, তার কাছে নির্বাচন তার সেই নেবেন না। অবস্থাও নো তো নো, নাই। আপনি নির্বাচন দিতেই পারবেন না। ইউ জাস্ট গো। কথাটা আমি বুঝাইতে পারছি? আপনি তো বলতেন ইন অল রেসপেক্ট সে ব্যর্থ। আপনি তার কাছে নির্বাচন চান কেন? সে নির্বাচন দিতে পারবে না, একটা লোক শতভাগ ব্যর্থ ইন অল ফিল্ড। সে তো নির্বাচন দিতেই পারবে না। নির্বাচন করার মতো পরিস্থিতি আছে বা তৈরি আছে? হয়েছে? আপনি আইনশৃঙ্খলা- বলেন না দেশটা স্টেবল কিনা। আপনি যদি একটা অশান্ত দেশের মধ্যে আপনি নির্বাচন চাচ্ছেন, যার 8টা ক্যাটাগরি আপনাকে বললাম যে টোটালটা তার ব্যর্থতা, সে আপনাকে নির্বাচন দিবে আপনি আশা করেন কেন? আবার আপনারা বলছেন একটা ছাত্র, এবং এই ছাত্রদের জন্য নির্বাচন হচ্ছে সে কারচুপি করতে পারে। জি। কথার কথা। সুতরাং রাজনৈতিক দায়িত্ব নাম্বার 1 যদি দেশকে ভালোবাসে, নাম্বার 2 যদি জনগণকে ভালোবাসে, নাম্বার 3 নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে তাদের উচিত নাই নির্বাচনে এই ইউনূস সরকারকে সময় দেওয়া। এরপরে যদি সময় দেয় তাহলে আমি মনে করব যে তারা দেশপ্রেমিক না, ক্ষমতার প্রেমিক, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আলোচনা করছিলেন জনাব আবু হেনা রাজ্জাকি। আমরা চলে যাব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া আপনার কাছে। জনাব রাজ্জাকির আলোচনাগুলো নিশ্চয়ই শুনছিলেন যে দেশের যে পরিস্থিতি, দেশের যে বর্তমান পরিস্থিতি, তিনি বলছেন যে একটি নির্বাচন দেওয়ার মতো অবস্থা এই সরকারের নেই, যখন না আইন শৃঙ্খলাই সরকারের নিয়ন্ত্রণে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি হচ্ছে। আমরা দেখছি বিক্ষোভে ঢাকা এবং ঢাকার বাইরে সব সয়লাভ। সেখানে আসলে নির্বাচন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচনের আলোচনাটাকে? জনাব রাজ্জাকি সাহেবের সাথে আমার দ্বিমত আছে। দ্বিমত হলো যে এই সরকারের ব্যর্থতা আছে, কিন্তু এর মানে এই না যে এই সরকার একদম সব ক্ষেত্রে শতভাগ ব্যর্থ। আপনার ধরেন একটা এই ধরনের মানে ভঙ্গুর একটা অবস্থা, না, যেটা প্রশাসনিক প্রচলিত আছে অবস্থা, তার নামে, সেটা সফলতাটা- বলছি। যেখানে সফলতাটা যেখানে কোথায় বলছেন? যেখানে 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 পুলিশ একটা ভঙ্গুর পুলিশ ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, দ্যার ইজ নো পলিটিক্স ইন প্লেস, সোশ্যাল যে জায়গাগুলো আছে, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, জি। আপনার কমিশনাররা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, তো সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে ওইটাও নাই। ওটা নাই। তো এরকম একটা অবস্থায় কোনো নির্বাচিত সরকারও থাকে না যাদের ফুল একটা পলিটিক্যাল পাওয়ার আছে। সেই জায়গায় যদি চিন্তা করি তাহলে এই সরকারের পারফরমেন্স ভালো। এবং দ্বিতীয়ত হলো এই সরকার যে সংস্কারগুলোকে হাত দিয়েছে এগুলো খুবই নেসেসারি, এগুলো তাদের করা উচিত, এবং সকল রাজনৈতিক দলের এই সাপোর্ট কিন্তু আছে, ইনক্লুডিং বিএনপিরও কিন্তু এই সাপোর্ট আছে। রেপের ব্যাপারে আমরা হয় কি কোনো একটা বিষয়ে আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই অনেক সময়। রেপ ধরেন প্রাগৈতিহাসিক কাল থেকে ছিল, এখনো আছে। জি। ক্রাইমলেস সোসাইটি ইজ এ মিথ। না, রেপটা যদি বাদও দেই, রেপলেস সোসাইটি ইজ এ মিথ। না জনাব জুবায়ের, সব দেশে থাকবে, আমরা আমেরিকাও যদি আছে, রেপটা বাদও দেই, ইংল্যান্ডেও তাও আছে। কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন জামায়াত নেতারা গতকালকে আপনি জানেন সিরাজগঞ্জে তাদের মাইক্রোবাস অ্যাটাক হলো, সাভারে একটা হত্যা হলো, স্বর্ণ অলংকার লুট হলো, আমরা বনশ্রীতে দেখেছি। মানে তাও কি রেপ বাদ দিলেও কি আইন শৃঙ্খলা আমরা ঠিক আছে? আমরা স্যাটিসফাইড না, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা আছে এটা অ্যাকসেপ্টেবলও না। এটা থেকে উত্তরণ করতে হবে। কিন্তু এই উত্তরণ করতে গিয়ে আপনি ধরেন একটা সিচুয়েশনে একটা গভর্নমেন্ট ফাংশন করছে, সে ধরেন ইকোনমিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ডেভেলপ করতেছে, শিক্ষাক্ষেত্রে কিছুটা ডেভেলপ করতেছে, অনেকগুলো জায়গা ডেভেলপ করতেছে। জি। আবার কিছু কিছু জায়গা আইনশৃঙ্খলা সহ কয়েকটা জায়গায় আমাদের দুর্বলতা অনেক বেশি এই সরকারের।
বাট এই সরকারকে তো এম্পাওয়ার করতে হবে, এই সরকারকে শক্তিশালী হতে হবে, এই সরকার এই কাজগুলো করতে হবে। ধরেন এই সরকারও ব্যর্থ হয়ে গেল, এরপর আপনি আরেকটা আনলেন, তখন তো আরও ওয়ার্স হবে সিচুয়েশন। বরং এই সরকারের আপনার ব্যর্থতা যেগুলো আছে এগুলো অ্যাড্রেস করতে হবে, তাদেরকে পলিটিক্যাল পার্টিগুলো প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো দাবি জানাইতে হবে, আন্দোলন করতে হবে, এটা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এখন ধরেন শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের যে এই ধরেন ইন্টারনেট সংস্কৃতি যেটা আছে, এই আমরা যে কন্টেন্টগুলো এখন ফেসবুকে, এটাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। ফেসবুকে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট আসছে যেগুলো আগে আসতো না, ইউটিউবে অনেক কন্টেন্ট আসছে, রিলস যেগুলো আছে এগুলো কিন্তু বাচ্চাদেরকে প্রলুব্ধ করে। উনি যেটা বললো, ওনার ছেলেরা মানে পত্রিকায় নিউজ পড়তেছে ধর্ষণ কি জিনিস। আমার মেয়ে হলো আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে যে ধর্ষণ কি জিনিস, রাইট? তো এটা তো আনপ্লেজেন্ট। আপনার ধরেন এই শিক্ষাটাও আসলে এখন বলছে না, যে জরুরি, দিতে হবে, টাচ ব্যাড টাচ এগুলো দিতে শিক্ষা হবে, দেওয়া খুব জরুরি। একবার তা ছোটবেলা থেকে। আমাদের কথা হলো যে আপনি একটা সরকার ব্যর্থ হচ্ছে তাকে ফেলে দিলাম, জি, হাসিনাকে ফেলে দিলাম, আরেক সরকারকে ফেলে দিলাম, আরেক সরকার ফেলে দিব, তাইলে সহযোগিতা করতে হবে, সেটাই। সহযোগিতা করতে হবে এবং সরকারকেও দায়িত্ব নিতে হবে। জি, আমি জনাব যেহেতু শেষ পর্যায়ে আছি, জনাব কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু জানতে চাই, যেটা বললেন নিশ্চয়ই শুনেছেন যে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে বিএনপি তো নির্বাচন চাচ্ছে, তিনি বলছেন নির্বাচনের সেই অবস্থা কি আছে, যে প্রশ্নটা তুললেন জনাব রাজ্জাকি। আমি দল হিসাবে আমার রাজনৈতিক দলের যে আমার ম্যানিফেস্টো বা আমার যে লক্ষ্য, আমি একটা নির্বাচন চাবো, গণতান্ত্রিক একটা সরকার, ক্রেডিবল ইলেকশন, যা মানুষের 15 বছর যাবৎ যেটা অনুপস্থিত ছিল, এটা প্রত্যাশিত, এটা আমি চাচ্ছি। এখন যারা দায়িত্ব নিয়েছেন তারা তো রাষ্ট্রের একটা পবিত্র আমানত হিসেবে তো দায়িত্বটা নিয়েছেন। সেখানে নির্বাচন, আইনের প্রয়োগ, মানে বিভিন্ন যতগুলো একটা রাষ্ট্রের যত অর্গান থাকে সবগুলো রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কিন্তু ওনারা নিয়েছেন। এখন অবকাঠামো কতটুকু স্ট্রং হয়েছে বা এটা নির্বাচনের জন্য সংস্কার তো অবশ্যই লাগবে, নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। হ্যাঁ, সংস্কারের মাধ্যমে যেটা ক্রেডিবল মানুষ আসলে যেটা মানুষ চাচ্ছে, যে ইলেকশনটা চাচ্ছে, এবং পরবর্তীতে আর কোনো ফেসিস জন্ম না হোক, এটা তো আমি দল হিসাবে আমার দল তারা সবাই চায়, বলেছে। আচ্ছা, এইটা আমরা চাচ্ছি, দায়িত্ব কার? সবাই চায়। ওনারা দায়িত্ব নিয়েছেন, ব্যর্থ হলে ওনারা হবেন। আমি নির্বাচন চাবো, ওনারা আমি কতদিন পরে, 2 মাস আগে পরে আমাকে বলতে পারে না এই সময় না আরো 1 মাস এক্সটেন্ড করলাম, এইটাই তো ওনাদের আমাদের আমরা দাবি করবো, ওনারা আমাদের বলবো যে না এই 1 মাস না, ডিসেম্বর না, জানুয়ারি পর্যন্ত এই কাজগুলো বাকি আমি করে নেবো। এটা কিন্তু আলোচনার ভিত্তিতে কিন্তু হবে। এখন রাজপথ তো সবসময়ই আমরা যারা রাজপথ প্রকম্পিত করে রাজনীতি করি, দাবি সাধারণ মানুষের জন্য, তো সেইটা আমরা কখনোই তো আমরা এরকম বলি নাই যে অন্যায় হবে, অপকর্ম হবে, বা কেউ কাউকে এই গভর্নমেন্টের আন্ডারে কেউ মাইলেজ পেয়ে রাজনৈতিক দল করবে, আমরা শুধু তাকিয়ে দেখব, এটা তো আমাদের কাজ না। এখন আপনাকে ব্যক্তিগত একটা কথা বলি, রাজ্য গভর্নমেন্টের সাথে একটা দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস সরকার পরিষদ, তাদের অনিষ্টি নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু তাদের সক্ষমতা নিয়ে এখন মানুষ কথা বলতেছে। আচ্ছা শোনেন, আমি এখানে চেয়ার বসছি না, চেয়ার তো একবার উঠে যাবো, এখন যেটা সুপারগুলো লাগাই দেন, আমি তো উঠতে পারবো না। আরে ভাই, এখানে যারা এই গভর্নমেন্টে যারা যে যে জায়গায় ব্যর্থ, মনে হয় যে সুপারগুলো লাগাই দিচ্ছে, তাদেরকে সরানো যাবে না। এটা তো ডক্টর ইউনূস, উনি তো বাংলাদেশের কিন্তু অভিভাবক, কিন্তু মানুষের এই প্রত্যাশা জায়গায় যে যে জায়গায় ব্যর্থ, তুমি তার চেয়ে আরো বেটার লোক নিয়ে আসো, বা কেন ব্যর্থ এগুলোর মধ্যে তুমি অনুসন্ধান করে তার চেয়ে বেটার মানুষকে সার্ভিস দাও। এখন আমি মুন্সিগঞ্জ জেলার দায়িত্বে ছিলাম, একটা পুলিশের মনোভাব, সক্ষমতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ওইখানে একটা বাংলা বাজার ইউনিয়ন আছে, ওইখানে ওপেন শত শত হাজার হাজার মানুষের সামনে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করছে, অস্ত্র হাতের ছবি সহকারে পুলিশের কাছে থানায় গিয়েছে। বলে কি আমরা তো মানে এমন সে কি মনে হয় যে আমি পুলিশ, সে আমার নাগরিক। পুলিশ বলতেছে কি আপনারা তাকে ধরে আইনা দেন, তখন আমরা আইনানুকে এই ছবি দেখে ব্যবস্থা নেব। রাজ্জাকি ভাই, ক্যান ইউ ইমাজিন দিস ইজ হ্যাপেন? এটা হয়েছে কেন? ওই যে পুলিশের সক্ষমতা নাই বা পুলিশের ভিতরে ভয় কাজ করতেছে। কিন্তু রাজনৈতিক দলের ক্ষমতা বা আমরা রাজনৈতিক রাজনৈতিক সরকার দলের আসলে রোলটা কি কি? এটা পরিবর্তন সেটাই তো হবে? বলছি। কখনোই না। রাজনৈতিক দল ওইটাকে রাজনৈতিক দল বলবেন, বা ক্ষমতা জনগণ তাকেই ক্ষমতায় দেবে যাদের কাছে এই অবিচার হবে না, মানুষ জাস্টিস পাবে না, ভোটের ওই ধরনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসলে এই সমস্যা সমাধানগুলো কি হবে? এটা তো একটা তো সমাধানের উপায় বের হবে। তো এখন যেভাবে আছে আমি তো দায়িত্ব নিচ্ছি না। এখন ওই যে যারা আছেন ওনারা তো ধরেন কেউ বিদেশ চলে যাবেন,
কেউই আবার লেখালেখিতে চলে যাবেন, কে এনজিওতে চলে যাবেন। আমি তো রাজনীতি করতে থাকবো, আমি পচি গলি ভালো মন্দ যাই করি, রাজনীতি আমার পেশা নেশা। মানে কি জনগণের সেবাটাই তো আমার। আমি যদি কেন অতীত থেকে আমি শিক্ষা নিব না? যারা করেছে তাদের পরিণতিটা আমরা দেখি নাই, তো এই পরিণতিটা আমার হবে না রাজনীতিবিদদের। তো আমি রাজনীতিবিদ হয়ে একই অপরাধের আমি যদি তাদেরকে যদি আমি পোষণ করি, তাদেরকে যদি আমি যদি প্রোটেক্ট করি, তাহলে আমার পরিণতি তাই হবে। নিশ্চয়ই আমার এই খারাপটা আমি চাবো না। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব রাজ্জাকী, আমি একদম শেষ পর্যায়ে আছি, একটি প্রশ্ন করেই শেষ করব এবং খুবই সময় কম পাবেন আপনি। সেটি হচ্ছে যে আপনি বলছেন এই সরকারকে প্রশাসন সহযোগিতা করছে না। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সরকার যদি আসে, যেটা বলছেন আপনারা সবাই যে নির্বাচনের মধ্যে, সেই সরকারকে এই হাসিনা রেখে যাওয়া যে আপনারা বলছেন যে প্রশাসন তারা সহযোগিতা করবে, এটা কি আপনি মানে নেক্সট গভর্নমেন্ট কি? জি, গণতান্ত্রিক পর্যায়ে যে ভোটের পরে যে নির্বাচন আসবে, এখন করতে না সরকারকে, এটা তো আপনি স্পষ্টই বললেন। আমি বলি এটা হয়তো সরকারকে করবে কিভাবে মনে করেন? এটা হয়তো তারা বুঝতেছে না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, প্রথমেই বলেছি রাজনীতিবিদরা ডিসেম্বর পর্যন্ত তাকায় কি দেখবে যে এই দেশে ধর্ষণ হইতে থাকুক, এই দেশে আইন তারা কি বসে বসে দেখবে কেন? আমি কৈফিয়ত চাই। আপনি ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করেন, তাকে সরায় দেন, যে আপনি, আমি এইটা বলছি, আমি বলছি এটা খুব সিরিয়াস কথা। কিন্তু 2 নম্বর, আপনি আসেন, আপনি বাংলাদেশে, পৃথিবীতে এরকম সরকার নাই যে 100% যদি 3টা বডি নিয়ে মিলান। 33 হলো ইউনূস সাহেব, কারণ কি উনি এনটি আওয়ামী লীগ। 33 হলো কে? প্রেসিডেন্ট, উনি কে? আওয়ামী লীগের দোসর, মসজিদের ইমাম না। একই জায়গায় কিন্তু আছি আমরা। আর 34 যদি ধরি সেনাপ্রধানরে, যেহেতু সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 3টা শক্তি। বাংলাদেশ জন্মের পর দেখছেন এরকম যে এরকম সরকার আছে? ত্রিমুখী আছে। তারপরে যখন তারা বলে সবাই নির্বাচন চায়, আগে স্টেবল করেন, এটা এখন পর্যন্ত স্টেবল না, ত্রিমুখী লড়াই চলতেছে। পরিষ্কার, আপনি আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগের সরানোর সময়, হাসিনাকে সরানোর সময় বললেন যে না কোনো প্রবলেম নাই, আর কি প্রেসিডেন্ট সরানোর সময় বললেন সাংবিধানিক সংকট হবে। কেন? হাসিনা কি অসাংবিধানিক ছিল? তর্কের খাতিরে বলছি। প্লাস এই যে সরকার যে কায়দায়, তো আমরা যেটা মানে রাজনীতিবিদরা যেটা বলতে চাচ্ছেন, ওনারা তাকায় দেখবেন আমরা ডিসেম্বরের মধ্যে যাব, নির্বাচনে আমরা ক্ষমতা আসবো। তো আমি জানি না আমি বেঁচে থাকবো কি থাকবো না। যদি ইউনূস সরকার চলে যায়, আমি ইউনূস সাহেবের পক্ষপাতী, আমি বলছি তার বিরুদ্ধে আন্দোলন করতে, কারণ আপনার দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। এইরকম কাওয়ার্ড গভর্নমেন্ট আমরা রাখতে চাই না, এবং এই ক্ষমতা আপনাদের আছে। আপনারা যদি তারা না সরান, তাহলে আমরা ধরে নিব যে আপনিগুলো তাকায় দেখবেন এবং পরে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন, দেশ জাহান্নামে যায়। আমার প্রশ্নটা ছিল ফ্যাসিবাদ। এখন আসেন, এরপরে যে একটা নির্বাচন হয়ে যায়, আমি তর্কের খাতিরে বলছি, ইউনূস সাহেবের সরানোর 2টা উপায়, এছাড়া কোনো বাংলাদেশে কেউ নাই তাকে টাচ করে। এক হলো নির্বাচন দিলেই সে সরে যেতে বাধ্য হবে। 2, যদি সে স্বেচ্ছায় যায়। এছাড়া বাংলাদেশে কেউ নাই। আমি আগেও বলছি, এখনও বলি, নির্বাচিত তর্কের খাতিরে ধরে নিলাম আজকে যারা নির্বাচিত হবে এবং ইউনূস সাহেব যদি চলে যায়, এই প্রশ্নের মধ্যে কাজ করবে তো ইনশাআল্লাহ তাআলা 1 বছর টিকবে কিনা আমার সন্দেহ আছে। কেননা এই প্রশাসন, এই রাষ্ট্রপতি, কথাটা বোঝার চেষ্টা করেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আর্মি কাজ করে না, এবং এরা কাজ করবে অনলি বিকজ ইউনূস চলে গেলে। আমি লিখে দিতে পারি, এবং আপনি ইউনূসের জায়গায় আমাকে প্রধান উপদেষ্টা বানান, সবাই কাজ করবে, কারণ আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। ইউনূসকে কেউ টাচ করতে পারতে না, শুধু ইউনূস গেলে সব চলবে। কিন্তু তখন যেটা হবে, এই প্রশাসনের বিচার ব্যবস্থা ব্যাহত হবে এবং তারা একত্র হবে। এই প্রশাসন, আওয়ামী লীগ সবাই মিলে আবার এই যারা ক্ষমতায় যাবে, নিশ্চিত থাকেন 1 বছর তারা থাকতে পারে কিনা শান্তিপূর্ণভাবে, যারা ক্ষমতায় আসবে। জি, আমার সন্দেহ আছে। ধন্যবাদ। চ্যালেঞ্জ করলাম। জি, উত্তরটা পাওয়া গেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের 3 জনকেই ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।